মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের দক্ষিণ অঞ্চলে বর্তমান আধুনিক মানের লঞ্চ চলাচল করে। অধিকন্ত পদ্মা সেতু চালু এবং সড়ক পথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চঘাট ও ওয়েসাইডে ঘাটের আনুষাঙ্গিক সুবিধাসহ পল্টন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং BIWT এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টনসমূহের সংস্কার ও পুনরস্থাপন শীর্ষক দুইটি প্রকল্প 2026-27 অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারব। এখানে উল্লেখ্য যে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80 থেকে 90টি লঞ্চ চলত, কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে। 20 থেকে 25 হাজার যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটা তো এখন আর লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র একটি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন আছে। পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং BIWT। এই উন্নতি সাধন একটা এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে। এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। আমি পূর্বেই উল্লেখ করেছি যে আগে প্রতিদিন 40,000-এর মতো যাত্রী ছিল, সেটা এখন কমে এসেছে 20,000-এ। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ, বিশেষ করে লঞ্চ ব্যবস্থাপনা যেটা ছিল, খুবই মানসম্মত এবং উন্নত সেবা নিশ্চিত করেছিল বেসরকারি খাতে। তারাও এখন অলাভজনক অবস্থায় পড়েছে, তারাও সংকটে আছে যাত্রী সংকটের কারণে। তো এই মুহূর্তে BIWT এর যে সমস্ত সার্ভিসটা আছে, সেটা দুটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। আশা করছি এই অর্থবছরে বাস্তবায়ন হলে মাননীয় সংসদ সদস্য যে প্রত্যাশা রাখছেন যে যাত্রী কম হোক কিন্তু সেবাটা মানসম্মত থাকুক, মানুষ যাতে ওই সুযোগটা পায় যে কোনো মুহূর্তে, সেটা এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে নিশ্চিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে স্টিমারের কথাটা উল্লেখ করা হয়েছে সেটা অনেক পুরাতন এবং সেটা ঐতিহ্যবাহী, দীর্ঘ পুরাতন, অনেক আগে চলতো। এখন ওই যাত্রী সংখ্যা কমেছে এবং স্টিমারটাও প্রায় অকেজোর মতো, যার ফলে এটা ওই নৌ রুটে চলাচল করা নিরাপদ নয়। এবং খুলনা রুট সহ বাগেরহাটের ওই দিকের মানুষগুলি যে রুটে চলতো সেটা এখন তো অনেকটা নিরুৎসাহিত হয়েছে, যার ফলে এই স্টিমারটি, এই পুরাতন দীর্ঘ পুরানো স্টিমারটি এই মুহূর্তে মেরামত করে চালানো উপযুক্ত নয় বলে মন্ত্রণালয় বিবেচনা করছে, যার ফলে এই স্টিমার খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, এরকমের কোনো আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। মাননীয় সংসদ সদস্যের নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধিকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে NDC, বাংলাদেশ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ
রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট যদি অ্যালাউ করেন, 3টে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্ম বিধিতে যারা 2 মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মৌকুফের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বা টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময় যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে। যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট সেতুতে ছাড় দেওয়া যায় কিনা সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে। সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টরা ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আন্তনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন 4 লেন সড়ক করে দেবে। এখন 4 লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয়, সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড 2 লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি 4 লেন, 6 লেন, 2 সার্ভিস লেন সহ 8 লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, এট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরো বেশি জোরালো ভূমিকা পালন করতে পারবো। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কিনা আমি আজই তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব। আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে, অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলি যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে।